প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ তোমাদের তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ আলোচনা করছি। আমি স্বপন ভট্টাচার্য, সহকারী অধ্যাপক, দর্শন ও যুক্তিবিদ্যা বিভাগ, অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল। আজ তৃতীয় অধ্যায়ের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আরোহের প্রকারভেদ। আরোহের প্রকারভেদ আলোচনার পূর্বে আমাদের একটু জানা প্রয়োজন আরোহ কাকে বলে। বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়ার যে প্রক্রিয়া তাকে আরোহ বলে। যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, শ্যামল হয় মরণশীল, অতএব সমস্ত মানুষ হয় মরণশীল। এই বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা সার্বিক সিদ্ধান্ত সকল মানুষ হয় মরণশীল এই যুক্তিবাক্যে উপনীত হলাম। এটাই হচ্ছে আরোহ। এখন আমরা আলোচনা করব আরোহের প্রকারভেদ। আরোহ সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে প্রকৃত আরোহ, আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ কাকে বলে? যে আরোহের মধ্যে আরোহত্বক উল্লম্ফন বর্তমান থাকে তাকে বলা হয় প্রকৃত আরোহ, অর্থাৎ ইন্ডাকটিভ লিভ, অনির্দেশ যাত্রা। এইটাই কিন্তু আরোহের মূল বৈশিষ্ট্য বা প্রাণকেন্দ্র। অপরপক্ষে যে আরোহের মধ্যে এই মূল বৈশিষ্ট্যটি অর্থাৎ আরোহত্বক উল্লম্ফন বর্তমান থাকে না তাকে বলা হচ্ছে অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ তিন প্রকার। যেমন বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান। অপরপক্ষে অপ্রকৃত আরোহ তিন প্রকার। যেমন পূর্ণাঙ্গ আরোহ, নাম্বার 2 যুক্তিসম্মূলক আরোহ এবং ঘটনা সংযোজন। তাহলে এদিক থেকে আমরা বলতে পারি প্রকৃত আরোহ তিন প্রকার। আমি আবার বলছি, প্রকৃত আরোহ তিন প্রকার: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান। আর অপ্রকৃত আরোহ তিন প্রকার: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসম্মূলক আরোহ এবং ঘটনা সংযোজন। এখন আমরা আলোচনা করব বৈজ্ঞানিক আরোহ।
বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির আরোহের প্রথমটি, অর্থাৎ যে আরোহের মধ্যে আরোহত্ব উল্লম্ফন থাকে তাকে বৈজ্ঞানিক আরোহ বলে বা প্রকৃত আরোহ বলে। এখন আমরা বৈজ্ঞানিক আরোহ কাকে বলে সেটা একটু দেখি, সংজ্ঞার মাধ্যমে আমরা বলতে চেষ্টা করি। প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কতগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ বলে। কি বললাম আমি? বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দিতে গিয়ে যে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, কার্যকরণ নিয়ম, এর উপর নির্ভর করে কতগুলো বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ বলে। অর্থাৎ এখানে দেখা যায় আরোহ যে সিদ্ধান্তটি বা বৈজ্ঞানিক আরোহ যে সিদ্ধান্তটি স্থাপন করছে সেখানে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি আছে, কার্যকারণ নিয়মটি আছে, এর উপর নির্ভর করে যে সিদ্ধান্তটি বৈজ্ঞানিক আরোহ স্থাপন করে সেখানে যে যুক্তিবাক্যটি স্থাপন করে সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে, অর্থাৎ সিদ্ধান্তটি একটা নতুনত্বের সন্ধান দেয়। ইন্ডাকটিভ লিভ এখানে রয়ে গেছে, অর্থাৎ একটা আরোহত্ব উল্লম্ফন এর ভিতর নিহিত থাকে সিদ্ধান্তে। যেমন আমি একটা উদাহরণ একটু আগে দিয়েছি যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, শ্যামল হয় মরণশীল, অতএব সমস্ত মানুষ হয় মরণশীল। রহিম করিম শ্যামলের মৃত্যুকে দেখে আমরা পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যু সম্পর্কে অবহিত হই, এটা একটা অনির্দেশ যাত্রার দিকে চিন্তার ক্ষেত্রে উপনীত হই। এটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহের অন্যতম বৈশিষ্ট্য বা আরোহত্ব উল্লম্ফন। এখন এই বৈজ্ঞানিক আরোহের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে বৈজ্ঞানিক আরোহ যে বিষয়গুলি অনুসরণ করে সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক আরোহ সর্বদা একটি সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করে, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ যে সিদ্ধান্তটি স্থাপন করে সেখানে একটি নতুনত্বের সন্ধান আমরা পেয়ে থাকি। নাম্বার 2 বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক আরোহ একটি যুক্তিবাক্য স্থাপন করে। তোমরা নিশ্চয়ই যুক্তিবাক্য কাকে বলে এটা পড়ে এসছো ফার্স্ট ইয়ারে, প্রথম পত্রে। যেমন একটি যুক্তিবাক্য হতে গেলে সেখানে অবশ্যই একটি উদ্দেশ্যপদ, একটি বিধেয়পদ এবং উদ্দেশ্য এবং বিধেয়পদের মধ্যে একটি শব্দ থাকে যাকে আমরা সংযোজক বলে জানি। এই জন্য একটা যুক্তিবাক্যে যখন উপনীত হয় বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত হিসেবে টানতে চেষ্টা করে, তখন সেই বাক্যটি একটি যুক্তিবাক্য অবশ্যই হবে। এই জন্য বৈজ্ঞানিক আরোহ
একটি যুক্তিবাক্য সে স্থাপন করে। তৃতীয় হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক বাক্য স্থাপন করে। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ যখন সিদ্ধান্তটি স্থাপন করে তখন সবাইকে নিয়ে, সব বস্তুকে নিয়ে সে একটা সিদ্ধান্ত স্থাপন করতে চেষ্টা করে। সর্বকালে সর্বতভাবে যেটা মানুষ স্বীকার করে নেয় বা অস্বীকার করে নেয়, সেই জন্যে বৈজ্ঞানিকরা সবসময় তার সিদ্ধান্তটি সার্বিক যুক্তিবাক্য হিসেবে স্থাপন করতে চেষ্টা করে। এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিকরা একটি সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। সংশ্লেষক যুক্তিবাক্য কি আমরা জানি, একটা পদের ভিতর দুটি দিক থাকে। সেই দিকটা হচ্ছে অনিবার্য যে গুণ। যেমন মানুষ পদটিকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে তার ভিতর দুটি দিক থাকে। একটা হচ্ছে তার অ্যানিমেলিটি এবং রেশনালিটি, অর্থাৎ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, কমন গুণ মানুষের। এই কমন গুণ ছাড়াও যদি মানুষের আরো অতিরিক্ত গুণটি থাকে তখন সেই গুণটিকে আমরা সংশ্লেষক দিক বলি। যেমন এই যুক্তিবাক্যের সিদ্ধান্তে আমরা দেখতে পাবো যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সমস্ত মানুষ হয় মরণশীল। এই মরণশীল কথাটা কিন্তু মানুষের বেলায় একটা নতুনত্বের সন্ধান দিয়েছে। এই নতুনত্বের সন্ধান আমাদের দিয়ে থাকে বৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ যথার্থ যে একান্ত যে গুণাবলী ঠিক আছে, সেই গুণাবলী ছাড়াও আরো অতিরিক্ত গুণের কথা উল্লেখ করা হয়েছে। এমনিতরভাবে যখন কোনো যুক্তিবাক্য আমাদের কোনো বিষয় সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে নতুন গুণের সন্ধান দেয় তখন তাকে সংশ্লেষক দিক বলে। এইখানে আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছে একটা উদাহরণের সাহায্যে, যে সমস্ত মানুষ হয় মরণশীল, এটা একটা সংশ্লেষক যুক্তিবাক্য। অতএব বৈজ্ঞানিক আরোহ সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করতে চেষ্টা করে, তার অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের এই আরোহের প্রকারভেদ দ্বিতীয় অধ্যায় আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত শেষ করছি। তোমাদের অনেক অনেক শুভকামনা করে, সবার সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো।